আপনার গ্রামারের বেসিক কতটা স্ট্রং সেটা আজকের ক্লাসের মাধ্যমে আপনি চাইলে প্রমাণ করতে পারবেন। আজকের ক্লাসে আমি যেগুলো পড়াবো সেগুলো বিষয়ে যদি আপনার কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে আপনার ফাউন্ডেশন অনেক ভালো আছে। তো আজকের ক্লাসটি বেসিক্যালি যারা গ্রামারে ভালো করতে চান, যারা ফ্রি হ্যান্ড রাইটিং এ ভালো করতে চান তাদের জন্য, আর স্পোকেনের জন্য এত কিছু জানার প্রয়োজন নেই। তো চলুন আমরা বিষয়টা শুরু করি। আজকে আমরা কথা বলবো সাবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট নিয়ে কথা বলবো, লিঙ্কিং ভার্ব নিয়ে কথা বলবো এবং অ্যাকশন ভার্ব নিয়ে কথা বলবো। সো আমরা প্রথমে সাবজেক্ট দিয়ে শুরু করি। মানে একটা কমন প্রশ্ন করি যে হোয়াট ইজ সাবজেক্ট? সাবজেক্ট কাকে বলে? আপনার মাথায় যে সংজ্ঞাটা এসেছে সেটা হচ্ছে যে একটা বাক্যে যে কাজ করে তাকে সাবজেক্ট বলে। এই বাক্যটা বা এই সংজ্ঞাটা পরিপূর্ণ সঠিক নয়, কিছু ক্ষেত্রে সঠিক বলা যেতে পারে। তাহলে সাবজেক্ট কাকে বলে? দেখুন, সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব এগুলো এক একটা করে পজিশনের নাম। এক একটা করে কিসের নাম? পজিশনের নাম। তাহলে সাবজেক্টের পজিশন কোথায় একটা বাক্যের? সাধারণত ভার্বের সামনে। কি বললাম? সাবজেক্টের পজিশন একটা বাক্যের শুরুতে, অথবা এভাবে বলা যায় সাধারণত ভার্বের সামনে। অবজেক্টের পজিশন কোথায়? সাধারণত ভার্বের পরে, তাই না? তাহলে সাবজেক্ট সামনে, মাঝখানে ভার্ব, আর অবজেক্ট হচ্ছে এর পরে অবস্থান, ভার্বের পরে অবস্থান। এতটুকু একটু মাথায় রাখতে হবে বেসিকের জন্য। তো সাবজেক্ট কাকে বলে এটা আমরা এখন বলবো। সাবজেক্টের সংজ্ঞাটা এভাবে দেওয়া যায়: ভার্ব যার অনুসরণ করে, ভার্ব যাকে অনুসরণ করে বা ভার্বের রূপ যার কারণে পরিবর্তন হয় তাকে আমরা সাবজেক্ট বলতে পারি। রাইট? কি বললাম? ভার্বের রূপ বা ভার্ব যাকে অনুসরণ করে। যেমন আই অ্যাম প্লেইং ফুটবল, আই এর পরে অ্যাম বসেছে, তাই না? হি ওয়াজ, হি এর পরে ওয়াজ বসেছে, বাট দে ওয়ার, দে এর পরে ওয়ার বসেছে, তাই না? তারপর হি হ্যাজ, হি এর পরে হ্যাজ, উই হ্যাভ, উই এর পরে হ্যাভ। দেখুন, উই, হি, জরিনা, ইজ। রাইট? বাট মাই ফ্রেন্ডস আর, এই যে কি সাবজেক্ট, মানে কখনো অ্যাম হচ্ছে, কখনো ইজ হচ্ছে, কখনো আর হচ্ছে। কিসের জন্য? এই সাবজেক্টের জন্য। ইজ, ওয়াজ, দে, জরিনা, সকিনা এগুলোর জন্য। ক্লিয়ার? ওকে, এতটুকু ক্লিয়ার। সো এখন আমরা আসবো, এখানে অনেক কিছু লিখে রেখেছি যে আসলে সাবজেক্টের রূপ কেমন হতে পারে। সাবজেক্ট শুধু একটা ওয়ার্ড হবে বিষয়টা এমন নয়। সাবজেক্টের রূপ, সাবজেক্ট অনেক রূপে আসতে পারে। কখনো সে নাউন বা প্রোনাউন রূপে আসতে পারে, কখনো জিরান্ট, কখনো ইনফিনিটিভ, কখনো নাউন ফ্রেজ, কখনো ক্লোজ। রাইট? এগুলো আপাতত না জানলেও হবে, মানে এগুলো পরিপূর্ণ, আজকের ক্লাসের জন্য এগুলো পরিপূর্ণ না জানলেও হবে। আমি জাস্ট উদাহরণ দিয়েছি বোঝার জন্য। সো বেসিক্যালি নাউন বা প্রোনাউন তো আমরা বুঝি, আই একটা প্রোনাউন, বাট মুরাদ একটা নাউন। ক্লিয়ার? রাকিব একটা নাউন। সো আর জুরান্ট কি? ভার্বের সাথে আইএনজি যুক্ত হচ্ছে জুরান্ট। আমরা একটু উদাহরণ দেব, একটু পরেই দেব, নো ওয়ারিস। সো আমরা এখন মানে একটু বলবো যে আমরা সাবজেক্টকে কিভাবে খুঁজে পাবো। সাবজেক্টকে খুঁজে পাওয়ার জন্য আমাদের ভার্বকে কে বা কারা দ্বারা প্রশ্ন করতে হবে। কি? কে বা কারা দ্বারা প্রশ্ন করতে হবে। তবে পাশে একটা জিনিস কি লিখে রেখেছি, এটাও একটা ইম্পর্টেন্ট, যে আসলে কি দ্বারাও প্রশ্ন করলে আমরা কিন্তু সাবজেক্ট পাবো। আবার যখন আমরা একটু অবজেক্টে যাব তখন দেখবো যে ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। ওই যে ওখানে কি কমন পড়ে গিয়েছে, তাই না? কেন আমি সেটা বলছি। এই জন্য আপনাকে জানতে হবে যে সাবজেক্টের পজিশন কোথায়। ঠিক আছে? সাবজেক্টের পজিশন কোথায়? ভার্বের আগে। আর অবজেক্টের পজিশন কোথায়? ভার্বের পরে। ক্লিয়ার? ওকে, একটু পরে আমরা উদাহরণ দিচ্ছি। সো আমরা এখন আসলে সাবজেক্ট একটু চেনার বিষয়টা একটু দেখি, যে নাউন বা প্রোনাউন। যে এখানে এটা কি? আই এম আই স্টুডেন্ট, অথবা আই এর পরিবর্তে যদি বলতাম যে মুরাদ, সরি ওখানে টিচার আছে বেসিক্যালি, মুরাদ ইজ আ টিচার, TEACHER, তাহলে এটা একটা নাউন। রাইট? আর আইটা হচ্ছে একটা প্রোনাউন। তাহলে আই, নাউন, প্রোনাউন এগুলোতে সাবজেক্ট হিসেবে কাজ করতে পারে। অথবা দেখুন, দা স্টুডেন্ট অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের শিক্ষার্থীরা। এই যে বেসিক্যালি দেখুন, আর ব্রেভ হয় সাহসী, এটা হচ্ছে ভার্ব। তাহলে এই যে ভার্বের সামনে যা আছে সেটা হচ্ছে সাবজেক্ট। এবং দেখুন এখানে অনেকগুলো ওয়ার্ড আছে। যখন অনেকগুলো ওয়ার্ড থাকবে তখন আমরা সেটাকে সাধারণত ফ্রেজ বলবো। কি বলবো স্যার? ফ্রেজ বলবো। রাইট? আর এটা বেসিক্যালি একটা নাউন ফ্রেজ। ক্লিয়ার? আচ্ছা, নাউন ফ্রেজ, নাউন ক্লোজ এগুলো নিয়ে তো আমরা পরবর্তীতে ইন্ডিভিজুয়াল ভিডিও দেব। তো আমরা এতটুকু জাস্ট ধারণা আপনি রাখেন যে আসলে সাবজেক্ট শুধু একটা ওয়ার্ড বা দুইটা ওয়ার্ড না, আরো অনেক বড় হতে পারে। ক্লিয়ার? তাহলে এখানে এই সম্পূর্ণ জিনিসটা হচ্ছে সাবজেক্ট। তারপরে 3 নম্বর উদাহরণে আসি, হোয়াট ইউ সে ইজ নট কারেক্ট। এই যে হোয়াট ইউ সে, এটা কিন্তু একটা ক্লোজ। দেখুন এটা একটা কি স্যার? ক্লোজ। আর এটা তার সামনে, ভার্বের সামনে বসেছে। রাইট? তাহলে এই সম্পূর্ণ ক্লোজটাও কি হিসেবে কাজ করছে? সাবজেক্ট হিসেবে কাজ করছে। এতটুকু বোঝা গিয়েছে? ওকে, তাহলে আমরা সাবজেক্ট বিষয়টা একটু খুঁজে পেলাম। আবার কি বলেছিলাম যে ভার্বকে কি দ্বারা প্রশ্ন করলেও আমরা সাবজেক্ট পাবো। তাহলে এগুলোকে কি দ্বারা প্রশ্ন করা যায়? আমার টিচার, আমি কে, আমি যে কে দ্বারা প্রশ্ন করলে সাবজেক্ট পাচ্ছি, আমি হই একজন, মানে কে হয় শিক্ষক, আমি শিক্ষক, সাবজেক্ট। অথবা যদি আমরা বলি কারা, কারা দ্বারা যদি একটু উদাহরণ দিই, দা স্টুডেন্টস অফ আওয়ার কান্ট্রি, কারা সাহসী? এই যে আমাদের দেশের শিক্ষার্থীরা, তাহলে সেটা একটা সাবজেক্ট। তবে যে কি এর উদাহরণটা এখন আমি দিচ্ছি, লোক এখানে কোথায় এই 5 নম্বর উদাহরণটা দেখুন, দ্য বার্ড ফ্লাইস ইন দ্য স্কাই, পাখিটা আকাশে ওড়ে। তাহলে কে উড়ে বা কারা উড়ে, এটা কি ভালো কোনো, মানে পাখির ক্ষেত্রে কে বা কারা হয় না, সাধারণত মানুষ বা উন্নত প্রাণীর ক্ষেত্রে কে বা কারা হয়। তো পাখির জন্য আমরা কি ইউজ করবো এখানে? কি।
রাইট? আবার অবজেক্টে দেখবো যে কি দ্বারা প্রশ্ন করলে নাকি অবজেক্ট পাওয়া যায়। হ্যাঁ ঠিক আছে, কিন্তু আপনি পজিশনটা দেখুন, এই যে এখানে ভার্ব কে ফ্লাইস, রাইট? এবং ভার্বের আগে বসেছে কি আকাশে উড়ে, পাখি আকাশে উড়ে। যেহেতু ভার্বের আগে বসেছে এবং কি দ্বারা আমরা প্রশ্ন করে যা পেয়েছি সেটা আমরা সাবজেক্ট হিসেবে কাউন্ট করব। ক্লিয়ার এখানে? ওকে, এতটুকু বোঝা গিয়েছে। চলুন আমরা এখন অবজেক্টে যাই। তাহলে অবজেক্টের বিষয়ে আমরা একটু কথা বলবো। আচ্ছা, অবজেক্ট কাকে বলে বলুন দেখি? আচ্ছা, এগুলো আজেবাজে সংজ্ঞা না জানলেও হবে। আমরা অবজেক্টের ক্ষেত্রে এসে অবজেক্ট বেসিক্যালি দুই ধরনের, একটা ডিরেক্ট অবজেক্ট, একটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। ডিরেক্ট অবজেক্ট, একটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। এই যে ডিরেক্ট অবজেক্টটা বেসিক্যালি হচ্ছে বস্তুবাচক। কি স্যার? ডিরেক্ট অবজেক্টটা কি বাচক? বস্তুবাচক। আর ইনডিরেক্ট যে অবজেক্টটা আছে সেটা হচ্ছে ব্যক্তিবাচক, রাইট? অথবা আমরা প্রাণীবাচকও বলতে পারি, আমরা ব্যক্তিবাচকটাই ভালো হয়। সো তাহলে কি এই ডিরেক্ট ইনডিরেক্ট, তাহলে অবজেক্ট দুই ধরনের, ডিরেক্ট ইনডিরেক্ট, রাইট? এই কখন ডিরেক্ট ইনডিরেক্ট কথাটা আসবে? যখন একটা সেন্টেন্সে দুইটা অবজেক্ট থাকবে। আর যদি একটাই অবজেক্ট থাকে, সে হোক ব্যক্তিবাচক বা হোক বস্তুবাচক, সেটা ডিরেক্ট অবজেক্ট। তাহলে দুইটা অবজেক্ট থাকলে ডিরেক্ট ইনডিরেক্টের বিষয়টা আসবে, আর একটা অবজেক্ট থাকলে সেটা অবশ্য সবসময় কি ডিরেক্ট অবজেক্ট। সো আমরা একটু উদাহরণ এখানে দিই। যেমন 6 নম্বর উদাহরণটা একটু আপনি লক্ষ্য করুন, যে শি বা হি রোট মি আ লেটার, সে আমাকে একটা চিঠি লিখেছিল। সে বা ছেলে মেয়ে যে কোনো একটা হতে পারে। এই যে সাধারণত এখন আপনাকে একটা জিনিস এখানে লেখা রাখি যে শি হি, আমি চাইলে শি অথবা হি আলাদা করে লিখতে পারতাম বা শুধু একটা লিখতে পারতাম, কিন্তু আমি দুইটাকে একসাথে এনেছি, রাইট? এটা এই বাক্যটা এই জন্য নিউট্রাল হয়ে গিয়েছে। কিন্তু আপনি যখন হি অথবা শি লিখতেন, যে কোনো একটা জিনিস লিখতেন, তখন এই বাক্যটা নিউট্রাল বাক্য হতো না, তখন এই ওয়ার্ডটাকে বলতো সেক্সিস্ট ওয়ার্ড। আর ইংরেজি ভালো লেখার জন্য আপনাকে আসলে নিউট্রাল বাক্য লিখতে হবে, শি বা হি। আমরা এই নিয়ে সেক্সিস্ট ওয়ার্ড নিয়ে আমরা অন্যদিন কথা বলবো। তাহলে দেখুন এখানে কয়টা, দেখুন রোট মি, এই যে এখানে একটা আছে মি আর একটা হচ্ছে আর লেটার। এখানে কয়টা অবজেক্ট আছে? দুইটা অবজেক্ট। আমরা কিভাবে বুঝলাম এগুলো অবজেক্ট? খুবই সহজ। এই যে আমরা অবজেক্ট পাওয়ার জন্য ভার্বকে কি কি বা কাকে দ্বারা প্রশ্ন করব, কি বা কাকে দ্বারা কাকে প্রশ্ন করব? ভার্বকে। তাহলে যেটা উত্তর পাবো সেটাই হচ্ছে আমাদের অবজেক্ট। ক্লিয়ার? সো এখানে একটু আমরা আসি, শি রোট মি আ লেটার। তাহলে শি রোট, এই যে ভার্ব হচ্ছে রোট, মানে লিখেছিল। সে কাকে লিখেছিল? আমাকে। সে কি লিখেছিল? আ লেটার। তাহলে যেহেতু এখানে দুইটা লেটার মানে দুইটা অবজেক্ট আছে, এখন এই ক্ষেত্রে ডিরেক্ট এবং ইনডিরেক্ট অবজেক্টের বিষয়টা আসবে। সো এখানে যেহেতু দুইটা অবজেক্ট আছে, আসলে কে আগে বসবে আর কে পরে বসবে? সাধারণত নিয়ম হচ্ছে আপনি আগে ইনডিরেক্ট অবজেক্ট বসাবেন, তারপরে ডিরেক্ট অবজেক্ট বসাবেন, বা আপনি চাইলেও আগে ডিরেক্ট অবজেক্ট বসাতে পারেন, পরে ইনডিরেক্ট বসাতে পারেন। সেই ক্ষেত্রে মাঝখানে একটা প্রেপোজিশন ইউজ করতে হয়, সেটা হচ্ছে টু, অথবা কিছু কিছু ক্ষেত্রে ফর। টু অথবা ফর আমরা বলবো, উদাহরণটা দেবো, নো ওয়ারিস। তাহলে সে আমাকে চিঠি লিখেছে, তাহলে এটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট, আই দ্বারা বোঝায়, আই ও, ইনডিরেক্ট অবজেক্ট। আর আ লেটার, এই সম্পূর্ণটা হচ্ছে কি স্যার? ডিরেক্ট অবজেক্ট। ক্লিয়ার? তবে কেউ যদি এটাকে এভাবে লিখতে চায় যে মানে আগে আ লেটারটা আনবে, মানে আগে কি আনবে? ডিরেক্ট আনবে, পরে ইনডিরেক্ট আনবে, সেক্ষেত্রে মাঝখানে একটা প্রেপোজিশন আমরা একটু আগে বলেছি। তাহলে শি রোট আ লেটার টু মি, এই যে মি, তখন আ লেটার আগে আসবে, টু মি মাঝখানে টু আসতে হবে। ক্লিয়ার? ওকে, এতটুকু বোঝা গিয়েছে। তো এগুলো আমরা মুছে দেই, আমরা যখন কমপ্লিমেন্ট পড়াবো তখন আবার এখানে ফিরে আসবো। ঠিক আছে? তারপর হচ্ছে আই ওয়াজ টোল্ড টু গো, আমাকে যেতে বলা হয়েছিল। ওই যে আমরা বলেছিলাম, আপনি ছোটবেলার সংজ্ঞা পড়েছেন, সাবজেক্ট কাকে বলে? যে কাজ করে তাকে সাবজেক্ট বলে একটা বাক্যে। যেমন আই এম আই স্টুডেন্ট, অথবা আমি যদি বলি আই প্লে ক্রিকেট, আমি ফুটবল খেলি, অথবা আই টেল ইউ, আমি তোমাকে বলি। তাহলে এখানে আমি নিজে বলছি, তাহলে আমি সাবজেক্ট, আমি কাজটা করছি। বাট এই বাক্যটাই দেখুন 8 নম্বর বাক্য, আই ওয়াজ টোল্ড, আমাকে বলা হয়েছিল, কেউ একজন আমাকে বলেছিল। তার মানে এখানে আই সাবজেক্ট হওয়া সত্ত্বেও আই কি নিজে কাজ করছে না। আই সাবজেক্ট হওয়া সত্ত্বেও আই কি নিজে কাজ করছে না। সো যে একটা বাক্যে যে কাজ করে তাকে সাবজেক্ট বলে, এই সংজ্ঞাটা পরিপূর্ণ সঠিক নয়। তাহলে কোন সংজ্ঞা? ভার্ব যার অনুসারে বসে তাকেই সাবজেক্ট বলা হয়, এটা একটু মাথায় রাখতে পারেন। সো আমরা সাবজেক্ট গেল এবং অবজেক্ট গেল। এখন এই যে অবজেক্ট ভার্সেস কমপ্লিমেন্ট, এই বিষয়টা আমরা একটু দেখবো। তার আগে কমপ্লিমেন্ট বিষয়টা কি সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। দেখতেই পাচ্ছেন এখানে কমপ্লিমেন্ট বেসিক্যালি দুই ধরনের লিখে রেখেছি, একটা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট আর একটা হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। ঠিক আছে? সাবজেক্টিভ আর একটা হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। আসলে কমপ্লিমেন্টের বৈশিষ্ট্য মানে কাকে বলে বা কিভাবে বুঝবো, বা এর একটু সংজ্ঞা টঙ্গা যদি দিলে একটু ভালো হয়, তাই না? কমপ্লিমেন্ট হচ্ছে সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়। কি বললাম? সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়। ঠিক যেমন ভাবে আমরা লিখে রেখেছি লিঙ্কিং ভার্ব, এই সাবজেক্ট সম্পর্কে এক্সট্রা ইনফো দেয়, সেই এক্সট্রা ইনফোটাই হচ্ছে কমপ্লিমেন্ট, রাইট? সো এখন এই সেই এক্সট্রা ইনফো সাবজেক্ট সম্পর্কে যে এক্সট্রা ইনফোটা দেয়া হবে, যে এক্সট্রা তথ্যটা দেয়া হবে, যদি সেটা সাবজেক্ট সম্পর্কে দেয়া হয় তখন সেটা হবে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। আর যদি এক্সট্রা তথ্যটা অবজেক্ট হিসেবে দেয়া হয় তখন সেটা হবে অবজেক্টিভ
কমপ্লিমেন্ট। ক্লিয়ার? আর এমনিতেই জাস্ট ন্যাচারালি যদি বলে কমপ্লিমেন্ট কাকে বলে, যে সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্যটাই হচ্ছে কমপ্লিমেন্ট, রাইট? এই ক্ষেত্রে মানে ওই কমপ্লিমেন্টটা কোন কমপ্লিমেন্ট? সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। আর একটু ইন ডিটেইলে ভিতরে যদি যাই তাহলে সাবজেক্টিভও আছে, অবজেক্টিভও আছে। আমরা উদাহরণ দেব। এতটুকু ক্লিয়ার? তাহলে একটা কমপ্লিমেন্টের উদাহরণ দেওয়া যায়। এটা অনেকটা প্রচলিত একটা নিয়ম আছে, আমি সেটাও বলবো। যেমন আই অ্যাম আ টিচার, রাইট? এখানে সাবজেক্ট হচ্ছে আই, আর এই যে আর টিচার, এটা অনেকে বলবো অবজেক্ট, বাট এখানে আসলে এটা অবজেক্ট না, এটা হচ্ছে কমপ্লিমেন্ট। কি স্যার? কমপ্লিমেন্ট। কেন, কিভাবে বুঝবেন? যদি সাবজেক্ট সমান হচ্ছে সেই অবজেক্টের জায়গা, মানে ভার্বের পরে যে আছে সেটা যদি একই হয়, তখন আমরা সেটাকে অবজেক্ট না বলে কি বলবো স্যার? কমপ্লিমেন্ট। তাহলে দেখুন আই ইকুয়াল টিচার, এটা কি মেক সেন্স করে? হ্যাঁ অবশ্যই, আমি তো এখানে শিক্ষক। তাহলে দেখুন মুরাদ ইকুয়ালস টু টিচার, তাহলে মুরাদ এবং টিচার, হ্যাঁ এখানে তো মুরাদই তো টিচার এই বাক্যে, তাহলে এই টিচারটা হচ্ছে কমপ্লিমেন্ট। কার কমপ্লিমেন্ট? মুরাদের। তাহলে এই টিচারটাকে আমরা বলবো কি? সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। ক্লিয়ার? ওকে স্যার। তাহলে এখন একটু আসেন তো, আমরা এখানে যদি আরেকটা উদাহরণ নেই। আচ্ছা আমি আরেকটা উদাহরণ লিখছি, বলছি যে জরিনা লাভস সকিনা। জরিনা লাভস সকিনা। তো জরিনা কাকে ভালোবাসে? সকিনাকে ভালোবাসে। এখানে কি সকিনা অবজেক্ট নাকি কমপ্লিমেন্ট? গুড, ঠিক ধরতে পেরেছেন। এখানে জরিনা ইকুয়ালস টু সকিনা তো আমি লিখতে পাচ্ছি না, তাহলে অ্যাটলিস্ট সকিনা কমপ্লিমেন্ট না, তাহলে কমপ্লিমেন্ট না হলে কি হবে? অবজেক্ট হবে। ক্লিয়ার? ওকে গুড। এখন আসুন, এই যে কমপ্লিমেন্ট বিষয়টা যেটা আছে, সেই বিষয়টাকে যে ভার্ব যুক্ত করে, সেই ভার্বের নাম হচ্ছে লিঙ্কিং ভার্ব। সহজ না? মানে সহজ বা কঠিন মনে হচ্ছে একটু? তাহলে লিঙ্কিং ভার্ব কাকে বলে? সাবজেক্ট সম্পর্কে এক্সট্রা ইনফো দেয়। যে ভার্ব সাবজেক্ট সম্পর্কে এক্সট্রা ইনফো দেয়, সেই এক্সট্রা ইনফোটার নামেই আমরা কি বলছি? কমপ্লিমেন্ট বলছি। এবং যেহেতু সাবজেক্ট সম্পর্কে দিচ্ছে এক্সট্রা ইনফো, তাহলে সেই এক্সট্রা ইনফোটার নামই হচ্ছে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। একটু কঠিন করে ফেললাম? নো ওয়ারিস, আমি আপনাকে বলছি। এবং লিঙ্কিং ভার্ব কি বললাম? সাবজেক্ট সম্পর্কে এক্সট্রা ইনফো দেয়। একটু কঠিন লাগছে, নো ওয়ারিস, একটু উদাহরণে চলে যাই। এই দেখুন এই উদাহরণটা আবার ফিরে আসি। আই অ্যাম আ টিচার। দেখুন এই যে আর টিচার কি সাবজেক্ট সম্পর্কে তথ্য দিচ্ছে না? তাহলে এখানে এই অ্যামটা হচ্ছে একটা ভার্ব, অবশ্যই ভার্ব, কিন্তু কি ভার্ব? লিঙ্কিং ভার্ব। কি ভার্ব? লিঙ্কিং ভার্ব। আরো আমরা উদাহরণ আসি। কোথায়? যেমন এই যে এখানে বলছিলাম জরিনা লাভস সকিনা। তো জরিনা লাভস সকিনা, এই লাভসটা কি এখানে লিঙ্কিং ভার্ব হবে? না, কারণ লিঙ্কিং ভার্ব হচ্ছে, লিঙ্কিং ভার্বের পরে কে বসবে? অবশ্যই অবশ্যই কমপ্লিমেন্ট আসবে, রাইট? আর যদি একটা একটা কমপ্লিমেন্ট আসে, তাহলে সেই কমপ্লিমেন্টটাই হবে কি? সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। তাহলে এখানে তো জরিনা এবং সকিনা একই না, এটা অবজেক্ট, তাহলে এখানে তো লিঙ্কিং ভার্ব হবে না। লিঙ্কিং ভার্ব হওয়ার জন্য যে এই এক্সট্রা ইনফোটা, সেটা আমি হচ্ছে তো কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট থাকতে হবে। এতটুকু ক্লিয়ার? তাহলে আরো দুই একটা উদাহরণ দেওয়া যেতে পারে, খুবই কমন উদাহরণ, আপনারা পড়েছেন যে হানি টেস্টস সুইট। একটু লিখি, লেখার কি জায়গা আছে? আচ্ছা এখানেই আমরা এটাকে মুছে লিখি, হাত দিয়ে মুছছি, নো ওয়ারিস। ইস আর হানি টেস্ট সুইট, মানে কি? মধু খেতে মিষ্টি। দেখুন তো এই যে এটা কি মেক সেন্স করে কিনা? হানি, হানি ইকুয়ালস টু সুইট, এখানে সুইট মানে কি? মিষ্টি, রাইট? তাহলে হানি সমান সুইট আমরা লিখতে পারি? হ্যাঁ অবশ্যই মেক সেন্স করে, হানিটাই তো মিষ্টি, তাই না? খেতে সুস্বাদু। দ্যাটস ওয়াই এই যে যেহেতু এটা একটা, তখন কি হবে? এটা কি আমরা অবজেক্ট বলবো না, এটা তখন কমপ্লিমেন্ট। কার কমপ্লিমেন্ট? হানির কমপ্লিমেন্ট। হানি এখানে কে? সাবজেক্ট। কেন সাবজেক্ট? কারণ সে ভার্বের সামনে বসেছে, এবং যেহেতু এই কমপ্লিমেন্টটা ভার্ব সম্পর্কে তথ্য দিচ্ছে, অতিরিক্ত তথ্য, এই জন্য এর নাম হচ্ছে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। আমরা আসবো অবজেক্টিভ কমপ্লিমেন্টও আসবো, অল্প কিছু ভার্ব শুধু অবজেক্টিভ কমপ্লিমেন্ট গ্রহণ করে। তাহলে এই টেস্টটা হচ্ছে একটা কি স্যার? টেস্টটা হচ্ছে একটা কি? কি ভার্ব? এই যে লিঙ্কিং ভার্ব, কারণ যে ভার্ব কমপ্লিমেন্টকে গ্রহণ করে তাকে আমরা লিঙ্কিং ভার্ব বলবো। ক্লিয়ার? তবে সব ক্ষেত্রেই যদি কমপ্লিমেন্ট না হয় তখন কিন্তু সেটা লিঙ্কিং ভার্ব না। আবারও বলছি, যদি সে ভার্বের পরে যে অবজেক্টটা থাকবে সেটা যদি আসলে কমপ্লিমেন্ট না হয়, শুধু অবজেক্টই হয়, তাহলে সেটা কিন্তু লিঙ্কিং ভার্ব না। ক্লিয়ার? অন্য কোনো ভার্ব হতে পারে সেটা, কিন্তু লিঙ্কিং ভার্ব না। এবং আমরা ভার্বের ক্লাসে সেটা বিস্তারিত আলোচনা করব। সো এতটুকু ক্লিয়ার? তাহলে লিঙ্কিং ভার্বের পরে সাধারণত কে কে বসতে পারে? নাউন বসতে পারে, অ্যাডজেক্টিভ বসতে পারে, অথবা প্রোনাউনও বসতে পারে। অনেকে বলতে পারে প্রোনাউন কেন? মানে যারা একটু এই বিষয়ে আগে থেকে পড়াশোনা করে তারা প্রশ্ন করতে পারে প্রোনাউন কেন? প্রোনাউন তো না হতে পারে? হ্যাঁ প্রোনাউন হয়। যেমন আমরা একটা উদাহরণ দিলাম এখানে, দিস পেন ইজ মাইন, লুক। তাহলে এই পেন ইকুয়ালস টু মাইন আমরা লিখতে পারি? হ্যাঁ আমরা লিখতে পারি, এটা মেক সেন্স করে। হ্যাঁ কলমটাই তো আমার, তাই না? যে কলমটা যে কথা আমার, কলমটাই আমার। তাহলে এই ইজটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। এই ক্ষেত্রে খুব একটা বেশি বসে না, মানে খুব একটা বেশি উদাহরণ নেই। তো এইভাবে উদাহরণ দেওয়া যেতে পারে। এই যে লিঙ্কিং ভার্ব, তারপরে হচ্ছে মাইন বসেছে, মানে মাইন একটা কি? প্রোনাউন, রাইট? এবং সেটাকে আমরা কি বলবো? ডাবল প্রোনাউন, যেটাকে মানে ডাবল পসেসিভ যেটাকে বলে। ঠিক আছে?
এটা একটু বেশি করে হয়ে গিয়েছে, এটা বাদ দেন, ঠিক আছে, মানে পরবর্তীতে যখন শিখবেন তখন বুঝতে পারবেন। তাহলে যেমন এই যে অ্যাডজেক্টিভ বিষয়টা কি, যেমন অ্যাডজেক্টিভ বিষয়টা আমরা লিখতে পারি শি ইজ বিউটিফুল, কি স্যার, শি ইজ বিউটিফুল। তাহলে সে, এই যে শি সমান সমান কি বিউটিফুল লিখতে পারি? হ্যাঁ অবশ্যই পারি। তাহলে এখানে ইজটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, সরি মানে বিউটিফুলটা একটা অ্যাডজেক্টিভ, ইজটা হচ্ছে কি একটা লিঙ্কিং ভার্ব, রাইট। দেখুন লিঙ্কিং ভার্বের পরে কি বসে স্যার? নাউন, অ্যাডজেক্টিভ বা প্রনাউন বসে, ঠিক আছে। আর অ্যাকশন ভার্বের পরে কি বসে? অ্যাডভার্ব বসে। মানে এই জিনিসটা একটু মাথায় রাখবেন, এটা ভুল হয়ে যেতে পারে। আমি দুটো উদাহরণ দিয়ে আমরা ক্লাসটা শেষ করব। লিঙ্কিং ভার্বের পরে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। লিঙ্কিং ভার্বের পরে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। আর অ্যাকশন ভার্বের পরে কি বসে? অ্যাডভার্ব বসে। আর একটা উদাহরণ দেই, এখানে কি উদাহরণ দেয়া আছে? না, আমরা একটু উদাহরণ দেই। একটা ছোট উদাহরণ যদি দেয়া যেতে পারে যে হি প্লেস গুড ভার্সেস ওয়েল, এরকম একটা দিলাম। একটা দিলাম আই ক্যান স্পিক ফ্লুয়েন্টলি অথবা ফ্লুয়েন্ট, কোনটা হবে? দেখুন লিঙ্ক, এই যে কি বললাম, অ্যাকশন ভার্বের পরে অ্যাডভার্ব বসে। আমরা জানি এই গুডটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, গুড কি স্যার? একটা অ্যাডজেক্টিভ, তাহলে এ বসবে না। আর ওয়েল কি স্যার? একটা অ্যাডভার্ব, দ্যাটস ওয়াই হি প্লেস ওয়েল, এই অ্যাডভার্ব বসবে। আর একটা কি আই ক্যান স্পিক ফ্লুয়েন্টলি অথবা ফ্লুয়েন্ট, কোনটা বসবে? যেহেতু স্পিক একটা অ্যাকশন ভার্ব, রাইট, অ্যাট লিস্ট সে লিঙ্কিং ভার্ব নয়। তাহলে কিভাবে বুঝলাম? এই যে লিঙ্কিং ভার্ব এখানে কয়েকটা লিস্টে দেয়া আছে, বি ভার্বগুলো লিঙ্কিং ভার্ব, লুক, সাউন্ড, টেস্ট, ফিল, গ্রো, বিকাম, এগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব। সো এগুলো আরো কিছু আছে, অনেকগুলো আরো কিছু আছে, সেটা আপনারা একটু দেখে নেবেন। সো এখানে যদি অ্যাকশন ভার্ব, তাহলে এই জন্য এটা কি হবে স্যার? ফ্লুয়েন্টলি হবে, রাইট। এটা ফ্লুয়েন্ট হবে না, ফ্লুয়েন্ট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, আর এটা হচ্ছে অ্যাডভার্ব, রাইট। আর একটা বাক্য একটা বলা যেতে পারে যে আই অ্যাম ওয়েল। এই যে ওয়েল আমরা কি জানি? একটা হচ্ছে অ্যাডভার্ব, কিন্তু এই বাক্যের একটু ব্যতিক্রম হিসেবে মাথায় রাখতে পারি, এখানে সে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। এখানে সে কি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, দ্যাটস, আমরা হচ্ছে একটা কি লিঙ্কিং ভার্ব। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? ওকে। সো ঠিক আছে, আমরা আরেকটু বাকি আছে, যেমন নেম, কল, ইলেক্ট, এই জিনিসগুলো হচ্ছে, এগুলো কখন পাবো আমরা? অবজেক্টিভ কমপ্লিমেন্টের সময় পাবো, অবজেক্টিভ কমপ্লিমেন্টের সময় পাবো। যেমন এখানে একটা উদাহরণ লিখে রেখেছি, নাম্বার উদাহরণটা দেখুন, দে কলস মি মিস্টার মুরাদ। দেখুন এখানে কয়টা অবজেক্ট আছে? এই যে মি এবং মিস্টার মুরাদ। দেখুন তো এখানে মি ইকুয়ালস টু কি মিস্টার মুরাদ লিখতে পারি? সরি, মিস্টার মুরাদ তো না, জন। মি ইকুয়ালস টু মিস্টার জন লিখতে পারি? হ্যাঁ অবশ্যই। তারা আমাকে ডেকেছিল, আমি মানে আমাকে ডেকেছিল কি মিস্টার জন বলে, তাহলে মি যে কথা মিস্টার জন একই কথা। এখানে মিটা বলুন তো কি? অবশ্যই অবজেক্ট। কেন অবজেক্ট? ভার্বের পরে বসে এটা একটা, অথবা আমরা কি ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে পারি। ক্লিয়ার? তারা কাকে ডেকেছিল? আমাকে ডেকেছিল। তাহলে এবং এই যে মিস্টার জন, এটা হচ্ছে এই যে মি সম্পর্কে এক্সট্রা তথ্য দিচ্ছে। আর যেহেতু মি এখানে অবজেক্ট, দ্যাটস ওয়াই মি ইকুয়ালস টু মিস্টার জন, এবং অবজেক্ট যেহেতু সেজন্য মিস্টার জন হচ্ছে এখানে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। ক্লিয়ার? এই যে এরকম কয়েকটা ভার্ব আছে, এই যে এই ভার্বগুলো নেম, কল, ইলেক্ট, এই ভার্বগুলো সাধারণত কি অবজেক্টিভ কমপ্লিমেন্ট ধারণ করে। এই ভার্বের উপরে যে অবজেক্ট থাকে, সে অবজেক্টটা অবজেক্টিভ কমপ্লিমেন্ট ধারণ করে, রাইট। এই যে অবজেক্ট সম্পর্কে এক্সট্রা তথ্যটাই হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট, সাবজেক্ট সম্পর্কে এক্সট্রা তথ্যটাই হচ্ছে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। এবং লিঙ্কিং ভার্বগুলো সেই কি সাবজেক্টিভ কমপ্লিমেন্টের মানে কমপ্লিমেন্টকে কি করে? যুক্ত করে, রাইট। সাবজেক্ট এবং এই সাবজেক্টিভ কমপ্লিমেন্টের মাঝখানে কি বসে? লিঙ্কিং ভার্ব বসে। আর যদি সেটা কমপ্লিমেন্ট না হয়, তাহলে সেই মাঝখানে যদি বি ভার্ব, এই যে বি ভার্ব বা এগুলো থাকা সত্ত্বেও এগুলো কিন্তু লিঙ্কিং ভার্ব হিসেবে কাজ করবে না। ক্লিয়ার? সো এখানে আরেকটা উদাহরণ দেই, মাই ফ্রেন্ডস ইলেক্টেড মি ক্যাপ্টেন। এখানে বলুন তো ক্যাপ্টেনটা কি? আবার বলছি, মাই ফ্রেন্ডস ইলেক্টেড মি ক্যাপ্টেন। এখানে ক্যাপ্টেনটা কি? অবশ্যই একটা কি স্যার? অবজেক্টিভ কমপ্লিমেন্ট। কেন? এই যে মি সম্পর্কে মি সমান ক্যাপ্টেন। মাই ফ্রেন্ড কনসিডার্ড জরিনা ক্যাপ্টেন, রাইট, অর প্রেসিডেন্ট। তাহলে জরিনা ইকুয়ালস টু প্রেসিডেন্ট লিখতে পারি। আর এখানে জরিনা যেহেতু অবজেক্ট হিসেবে কাজ করছে, সেহেতু প্রেসিডেন্টটা এখানে হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। ক্লিয়ার স্যার? ওকে, ভেরি গুড। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই, অনেক বড় 20 মিনিট পার হয়ে গিয়েছে, বাট বেসিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।